আচ্ছা 19 নম্বর অঙ্কটা করাবো ইনকাম ফ্রম আদার সোর্সের। বলছে কি ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার সাবমিটেড বাই সঞ্জিত কম্পিউট হিজ ইনকাম ফ্রম আদার সোর্সেস ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ার কত আছে এখানে 23-24 লেখা আছে তো, এটা না 24-25 24-25 করে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, এটা বইতে 24-25 করে দেয়। ঠিক আছে, 23-24 লেখা আছে, 24-25 করে দিয়েছিস। বলছে ডিরেক্টর মিটিং ফিস রিসিভ ফ্রম বি লিমিটেড। কোম্পানির ডিরেক্টর, ঠিক আছে, কোম্পানির যে ডিরেক্টর বলছে ডিরেক্টর মিটিং ফিস, মানে কোম্পানির যারা ডিরেক্টর হয় না ওরা কোম্পানিতে বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ফিস পায়, এটা চলে আসে আদার্স সোর্সে। ঠিক আছে, কি বললাম বুঝলি, বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য যে ফিসটা পায় এটা চলে আসে আদার্স সোর্সের আইটেম। তাহলে মাথায় রাখলি ডিরেক্টর মিটিং ফিস কোন হেডে আসে, আদার্স সোর্সে আসে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু ফুললি ট্যাক্সেবল, কোনো এক্সামশন পাওয়া যায় না, পুরোই ট্যাক্সেবল। অঙ্ক করো পরে, আমি আগে অঙ্ক পড়ে নিচ্ছি, হ্যাঁ অঙ্কটা পড়বো পরে, আগে ভালো করে পড়ে নি, তাহলে তোরাও অঙ্ক করতে পারে, বুঝে নিচ্ছি। ঠিক আছে, প্রথম পয়েন্ট বোঝা গেল। তাহলে আমার প্রথম পয়েন্ট কি ছিল এখানে, ডিরেক্টর মিটিং ফিস এটা কোন হেডে আসে, যদি আমাকে জিজ্ঞাসা করে ডিরেক্টর মিটিং ফিস কোন হেডে আসে, ডিরেক্টর মিটিং ফি আদার্স সোর্সে আসে। ঠিক আছে, আদার্স সোর্সে আইটেম, এটা 11এও পড়েছিলি কোনটা কোন হেডে আসে। এবার 2 নম্বর বলছে এগ্রিকালচার। দেখ এগ্রিকালচার ইনকামের গল্পটা বলে দিই। এগ্রিকালচার ইনকাম মানে কৃষি আয়, কৃষি আয় যদি আমাদের ভারতবর্ষে হয় তার উপর কোনো ট্যাক্স দিতে হয়। এগ্রিকালচার ইনকাম যদি ভারতে হয় তার উপর কোনো ট্যাক্স হয় না, কি বোঝা গেল। কিন্তু এগ্রিকালচার যদি ভারতবর্ষের বাইরে মানে বিদেশে যদি এগ্রিকালচার ইনকাম করিস তাহলে ভারত সরকার ট্যাক্স দেবে। তার মানে কি বুঝতে পারলাম, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স নেবে না, নন এগ্রিকালচার হলে ট্যাক্স দেবে। কোশ্চেন কি বলেছে, এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড সিজন ইন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কোন দেশে, ভারতবর্ষে। তাহলে এগ্রিকালচার ইনকামটা কোন দেশে হয়েছে, স্যার ভারতে হয়েছে, তাহলে ট্যাক্স নেবে কি নেবে না, ট্যাক্স নেবে, হয়ে গেল। নেক্সট কি বলেছে, এগ্রিকালচার ইনকাম ফ্রম পাকিস্তান। পাকিস্তান কোন দেশে, নিশ্চয়ই বলতে হবে না, পাকিস্তান ভারতবর্ষের বাইরে, বিদেশ। তাহলে এটাকে এগ্রিকালচার ইনকাম বলে না, এটাকে বলা হয় নন এগ্রিকালচার ট্যাক্স নেবে, আদার সোর্সে আছে। বোঝা গেল, দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, ইন্টারেস্ট রিসিভড অ্যাজ ফলোজ ফ্রম ব্যাংক। মানে ইন্টারেস্টটা পাচ্ছিস কার থেকে, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পাচ্ছিস। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে তোকে বলছিলাম, গল্প করছিলাম, ব্যাংকে তুই ফিক্সড, যেই ব্যাংকে আমাকে ফিক্সড ডিপোজিট করে, ব্যাংকে অনেকে ফিক্সড ডিপোজিট করে, তো ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করে সেখান থেকে কি পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায়। আজকে তার বাড়িতে তার কারোর টাকা আছে, তার 1 লাখ 2 লাখ টাকা আছে, চলো ব্যাংকে 2 লাখ টাকা ফিক্স করে দিল, তাহলে তোর ইন্টারেস্ট পাওয়া যায়। তুই নর্মালি সেভিংস ব্যাংকে 4% ইন্টারেস্ট পাওয়া, সেভিংস 8-9% ইন্টারেস্ট পাওয়া যায়, তাই না। তাহলে সেভিংস ব্যাংকে মানে তোর ফিক্সড ডিপোজিট করলে ইন্টারেস্ট পাওয়া যায়। তাই এখানে কি বলেছে, মানে সবকিছুতে ইন্টারেস্ট পাওয়া যায়, বাট ফিক্সডে বেশি ইন্টারেস্ট পাওয়া যায়। জানি আমি সেভিংস আর ফিক্সড এর ডিফারেন্সটা কোথায়, সেভিংস মানে তো যখন ইচ্ছে তুই টাকা তুলে নিতে পারবি, ঠিক আছে। কিন্তু ফিক্সড মানে তোর মানে একটা নির্দিষ্ট টাইম থাকে, লক পিরিয়ড বলে একটা ব্যাপার, লকিং পিরিয়ড থাকে। ঠিক আছে, তো অনেকে দিন কেউ 1 বছরের করে, 2 বছরের করে, 3 বছরের করে। ঠিক আছে, তো তো এখানে কি বলছে, ব্যাংকে যদি ফিক্সড করেছিস, ঠিক আছে, তা সেখান দিয়ে তুই ইন্টারেস্ট পাচ্ছিস। বোঝা গেল। কি বলে ব্যাকেটে নেট বলেছে, আবার সেই কথা নেট বলেছে, নেট। তার মানে কি তুই ইন্টারেস্ট যত টাকা পাচ্ছিস না, মানে তোর ব্যাংক অ্যাকাউন্টে কোন টাকা ঢুকবে, ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটাই ঢুকবে গভর্নমেন্ট তার টাকা কাটার পর। সাপোজ ধর তুই তোর ব্যাংকে ফিক্সড হয়ে 10 লাখ টাকা করিস, সাপোজ আমি 10% ইন্টারেস্ট, 10 লাখে 10% কত, 1 লাখ টাকা। তাই 1 লাখ টাকা তো তোর ইন্টারেস্ট হচ্ছে। কিন্তু সরকার বলছে, সরকার তোর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ফেলেনি, ও ধর তোর অ্যাকাউন্টে কত ফেলে, 90,000 টাকা ফেলেছে। তার মানে কি সরকার 10,000 টাকা কেটে নিয়েছে। তাহলে তোর কিন্তু আসবে কিন্তু 1 লাখ, তোর ইনকামটা আসবে। কথাটা বোঝা গেল তো। তাহলে কি বলছে এখানে, নেট বলেছে কত, দেখ সরকার 11% ট্যাক্স কেটেছে, 11%। তার মানে এই যে 19,580 টাকা তোর অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তার মানে কি 11% টাকা কাটার পর, তাহলে আমি বলতে পারি আমি ব্যাংকের থেকে ধর সাপোজ আমি ইন্টারেস্ট পেয়েছি 100 টাকা, সাপোজ আমি ইন্টারেস্ট পেয়েছি কত টাকা ব্যাংকের থেকে, 100 টাকা। সরকার কেটেছে কত টাকা, 11 টাকা। তাহলে 100 থেকে 11 টাকা সরকার কেটে, তাহলে আমার হাতে এসছে কত টাকা, 89 টাকা। আরে কমন ব্যাপার। আরে ভাব না, আমার 100 টাকা ব্যাংকের থেকে সুদ পাচ্ছি 100 টাকা, সরকার 11 টাকা কেটে নিল, তাহলে আমি আমার অ্যাকাউন্টে ঢুকেছে কত টাকা, 89 টাকা, 89 টাকা। আর এই যে এখানে বলছে 19,580, আরে এটাই তো 89, তাহলে 100 অর্থাৎ 19,580 ইন্টু 100/89 করে যেটা বেরোবে সেটাই তুই খাতায় লিখবি। ঠিক আছে তো, অর্থাৎ ইনকাম ফর্মের কি ইন্টারেস্ট আর ফিক্সড ডিপোজিট কোন অ্যামাউন্ট আছে জানিস তো, গ্রস অ্যামাউন্ট আসে। ঠিক আছে, কোন অ্যামাউন্ট আসবে, গ্রস অ্যামাউন্ট আসে। ঠিক আছে তো, তারপর বলছে কি ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ। কি বলছে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ওটা বোঝা গেল। ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কি দিয়েছে, কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছিলি, তোর মনে করার চেষ্টা কর। ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি ওখানে নেট ছিল, তুই গ্রস করেছিলি, কিন্তু এখানে তো গ্রসই বলে দিয়েছে, অত কিছু করার দরকার নেই। কি বললে বুঝে যাচ্ছিস তো, ব্যাপারটা বুঝবি। সব সময় গ্রস অ্যামাউন্ট আসে, বুঝিস না কি বললাম। আমাকে কি অ্যাকচুয়ালি কি বের করতে জানিস গল্পে, যখন আগামী দিনে যখন ট্যাক্সে খুব মানে ব্যাপারটা আরো ডিটেলস জানবি না, তখন আরো ভালো বুঝতে পারবি কেন গ্রস করতে হয়। কারণ কি হচ্ছে জানিস তো, আমাদের যে হেড আছে না, 5খানা হেড হয়, তুমি কোন হেডে কত টাকা কামালে সেই হেডের ইনকামটা বের করো। ঠিক আছে, তারপর ট্যাক্সটা আলাদা করে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তো ট্যাক্সটা আলাদা করে ক্যালকুলেট পরে পরে জানতে পারবো, আস্তে আস্তে আগামী দিন অনেক জানতে পারবো।
ট্যাক্স ব্যাপারটা বুঝতে পারলি তো? তো এখানে তোকে সবসময় মাথায় রাখবি গ্রস অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট নিবি না। নেট অ্যামাউন্ট নিবি না, ঠিক আছে? নেট দেবে ওরা পরীক্ষায় তোকে এমসিকিউ দেবে, নেট দেবে। তোকে গ্রস করতে হবে। গ্রস করতে হবে। নেট নেট লেখা যায় না। সবসময় গ্রস লিখতে হবে। আর বলছি ইন্টারন্যাশনাল পোস্ট অফিস সেভিংস ব্যাংক, এটা তো বলার দরকার না। পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে মানে আজকে তো তুই পোস্ট অফিস সেভিংস যদি অ্যাকাউন্ট খুলিস সেখান থেকে ছাড় পাওয়া যায়। কত টাকা ছাড় পাওয়া যায়? সিঙ্গেল অ্যাকাউন্টে 3,500 আর ডবল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টে 7,000 টাকা। তো এখানে কত টাকা পেয়েছে বল? 1,800 টাকা পেয়েছে। ও কত টাকা পেয়েছে বল না আমাকে? কত টাকা পেয়েছে? 1,800 টাকা পেয়েছে। তো পুরোপুরি তো ছাড়। পুরোপুরি তো ছাড়। আচ্ছা, পিপিএফ এর নাম শুনেছিস? পিপিএফ কি? পিপিএফ এর ফুল ফর্ম বলতে পারি? পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আজকে তোর যদি ইচ্ছা হয় ব্যাংকে চলে যাবি, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট খুলতে পারবি। বললাম খোলা যায়, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট খোলা যায়, খুলতে পারে। আমিও খুলতে পারি, তুইও খুলতে পারি, সবাই খুলতে পারে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে তো? স্যার আমি এমনি বলছি, অঙ্কের রিলেটেড না, আমি এমনি গল্প বলছি। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকার যে নিয়মটা কি জানিস তো? মিনিমাম 500 টাকা দিতে হয়। মিনিমাম মিনিমাম 500 টাকা, এক বছরে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা দেওয়া যায়, ঠিক আছে? মিনিমাম 500, এক বছরে 1.5 লাখ, যখন খুশি যেমন টাকা আসবে সেরকম। কি বললাম বুঝতে পারলি? এবার পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে পারিস। অনেকে টাকা রাখেন, টাকা রাখলে কি পাওয়া যাবে? আরে আমি ব্যাংকে টাকা রাখলে কি দেবে? ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেবে। আমি যেখানে টাকা রাখবো, আমি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, কোম্পানি ডিভিডেন্ড দেবে। তেমনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যখন টাকা রাখবো কি দেবে জানিস? ইন্টারেস্ট দেবে। তাই তো? আমি এখনো পড়িনি, ওই পাবলিক প্রভিডেন্ট ফান্ড পড়তে 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 এখানে যেটা বলছি সেটা চলে আসবে। ইন্টারেস্ট অন পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যত টাকা ইন্টারেস্ট পাবো না, সরকার বলছে আমি এর উপর কোনো ইন্টারেস্ট দেবো না। সরকার বলছে আমি এর উপর কোনো মানে ইন্টারেস্ট নেবো না, কোনো ট্যাক্স নেবো না। তুমি যে ইন্টারেস্ট পেলে তার উপর কোনো ট্যাক্স নেবো। তাহলে কি বুঝতে পারলি? পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো রকম ইন্টারেস্ট পাওয়া যায়, কোনো ট্যাক্স হয় না। এই যে কথাগুলো বলছি, আমার কথাটা খুব জরুরি। বই পড়া খুব একটা জরুরি না। আমার কথা শুনে তুই লিখে দিতে পারবি, কিছু দরকার নেই। কিছু দরকার নেই, এমনি লিখে দিতে পারবি। আমার কথা শুনে লিখে দিতে পারবি। তাহলে কি বললাম? পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাটা ইন্টারেস্ট পাবো তার উপর কোনো ট্যাক্স নেই। তাহলে তুই কি বুঝতে পারলি? পোস্ট অফিস সেভিংস ব্যাংকে এগুলো মনে রাখবি, যে পয়েন্ট গুলো, এই যে ছোট ছোট পয়েন্ট গুলো বলছি, এগুলো মাথায় রাখবি। আর এই পয়েন্ট আজ পর্যন্ত কোনোদিন আসেনি ইন্টারন্যাশনাল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যদি দিয়ে দেয় পরীক্ষা বছর, যদি দিয়ে দেয়, কোনো বছর আসেনি পরীক্ষা। ইন্টারন্যাশনাল পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যত টাকা আমি কন্ট্রিবিউট করবো সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়, এটা কিন্তু ট্যাক্স নেয় না। তুই দেখ, তুই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলি, সেখান থেকে ইন্টারেস্ট পেলি, সরকার ট্যাক্স নেবে। কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ডিপোজিট করলি, ওখানে ইন্টারেস্ট পেলি, সরকার ট্যাক্স নেবে। সরকার প্রমোট করছে পাবলিক প্রভিডেন্ট টাকা ফেলো, কেন ট্যাক্স নেবে না? কারণ বোঝ, সরকার বলছে তুমি এখানে টাকা দাও, টাকা ফেলো, এই জন্যই ট্যাক্স নেবো না। বুঝতে পারলি তো? বুঝতে হবে ব্যাপারটা। যেমন দেখবি তুই এলআইসি সরকার কি বলে? সরকার বলে তুমি এলআইসি তে টাকা ডিপোজিট করো। এলআইসি তে যখন আমরা টাকা পয়সা দিই না, যখন ম্যাচিউরড হয়, সরকার কোনো ট্যাক্স নেয় না। অনেক টাকা পাওয়া যায়, সরকার কোনো ট্যাক্স নেয় না। তো সরকার প্রমোট করছে, সরকারি প্রকল্পে যখন তুই ইনভেস্ট করবি না, সরকার তার উপর ট্যাক্স নেয়। যে সমস্ত, সবকিছু না, কিছু কিছু। ঠিক আছে তো? তো এটা বলে দিলাম। তাহলে আমি কি বললাম? ইন্টারেস্ট পোস্ট সেভিংস বললাম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বললাম। তারা বলছে কি? ইন্টারেস্ট অন, দেখ উপরে ইন্টারেস্ট লেখা ছিল, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ইন্টারেস্ট অন এনএসসি। ঠিক আছে? কি বললাম? ইন্টারেস্ট অন এনএসসি। ঠিক আছে তো? কি বললাম? ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট হয়। এই সার্টিফিকেট কেউ কিনতে পারে, কিনলে তার উপর ইন্টারেস্ট পাওয়া যায়। স্যার ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কিনেছে, স্যার ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কেনা, সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, স্যার এরপর কি সরকার ট্যাক্স? অবশ্যই ট্যাক্স নেবে, সরকার অবশ্যই ট্যাক্স নেবে। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কিনলে তার উপর যে ইন্টারেস্ট পায়, সরকার ট্যাক্স নেবেই। সরকার ট্যাক্স নেবে। তাই তোকে জাস্ট একবার পড়ে নিতে হবে কার কার উপর ট্যাক্স হবে, কার উপর ট্যাক্স দেবে, এটা তো তুই জানতে হবে। ঠিক আছে তো? তারপর তো হয়েই গেল। তারপরটা কি বলছে বল? রেন্ট ফ্রম সাবলেটিং। স্যার এটা তো পারবো। কি বল? সাবলেট হাউস করেছি না? সাবলেট হাউস তো বারবার করেছি। কিন্তু আমি তো বারবার উদাহরণ দিই সাবলেট হাউস। সাবলেট হাউস থেকে বাড়িটা সাবলেট করে তুই কত টাকা কামালি? এবার তুই ধর কারোর বাড়ি তো নিয়েছিস। সাবলেট বুঝিস কাকে বলে? সাবলেট কাকে বলে বুঝিস তো? আজকে আমার বাড়িতে আমি কাউকে ভাড়া দিলাম। আমি যে টাকাটা কামাবো এটাকে বলে লেট। এটাকে বলে লেট আউট, বাড়ি ভাড়া। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? আজকে আমার বাড়ি আছে, আমার বাড়িটা কাউকে ভাড়া দিলাম। যাকে ভাড়া দিলাম সে থাকলো, প্রতি মাসে মাসে যে ভাড়া দিচ্ছে এটা আমার ইনকাম, অফ হাউস হোল্ডের ইনকাম, কারণ বাড়ির মালিক আমি। ঠিক আছে? এবার এবার ব্যাপারটা ভালো করে শোন। তার আজকে আমার বাড়ি নেই, আজকে আমার বাড়ি নেই, মানে মানে বাড়ি আছে তার, আমি একটা জায়গায় কোচিং সেন্টার খুলে বলে ঠিক করেছি। ঠিক আছে? তো আমি কারোর বাড়িটা ভাড়া নিলাম। আমি বললাম তোমার বাড়িতে পড়াতে কত টাকা করে ভাড়া দিতে? বললো 5,000 টাকা করে ভাড়া দিতে হবে। ঠিক আছে? 5,000 টাকা করে। বললাম ঠিক আছে, 5,000 টাকা ভাড়া দেবো। কিন্তু আর কয়েকদিনের মধ্যে আমি একটা ভালো ঘর পেয়ে গেছি। আমি আরো ভালো ঘর পেয়ে, আমি সেখানে চলে গেছি পড়াতে, আরো ভালো ভালো জায়গায় পেয়ে গেছি। এবার তাহলে আমি যদি ওই জায়গায় পড়াতে যাই, তাহলে আমি যার থেকে 5,000 টাকা ভাড়া নিলাম তার বাড়িতে থাকতে পারবো না? তার বাড়িতে থাকতে পারবো না। তাহলে কি করবো তখন? ওই বাড়িটা আমি অন্য কাউকে ভাড়া দিয়ে দিলাম। তো যাকে ভাড়া দিলাম তাকে বললাম দাও। বললো কত টাকা দিতে হবে? আমি বললাম 7,000 টাকা লাগবে। 7,000 টাকা লাগবে। তাহলে 7,000 টাকা কোত্থেকে পেলাম? আর আমি যার থেকে বাড়িটা ভাড়া নিই তাকে কত টাকা দেবো? 5,000 টাকা দেবো। তাহলে আমার লাভ কত? 2,000 টাকা। এই যে আমার যে লাভ 2,000 টাকা হলো, কোন এরিয়া আসা উচিত? আদার্স সোর্স। এটা আদার্স সোর্স। এখন তুই বলতে স্যার এটা কেন হাউস পার্টি আসবে না? কারণ বাড়ির মালিক আমি নই। কারণ সিম্পল অ্যান্সার।
এরকম কোশ্চেন দেয় পরীক্ষা, এমসিকিউ বেশি এরকম কোশ্চেন দিয়ে দেবে কারণটা লিখতে বলে। তাহলে এটাও বোঝা গেল। 3 থেকে 2 বাদ দিলে 1000 ইন্টু 12 করলে 12,000 টাকা হবে। নেক্সট বলছে লটারি রিসিভ আফটার ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। সিম্পল জিনিস বলছে, লটারি রিসিভ, ঠিক আছে তো। দেখ ও তোর সঙ্গে গেম খেলেছে, এখানে একটা গেম খেলেছে, গেম, এটাকে বলা হয় গেম খেলা, ঠিক আছে তো। দেখ লটারি রিসিভ, তা আমরা জানিস, তোরা জানিস লটারি থেকে টাকা কামালে কত পার্সেন্ট ট্যাক্স নেয়? 30%। কিন্তু এখানে লিখে দিয়েছে কোশ্চেন একবার। তার মানে বলে তোকে, তো বলছে তুমি কতটা জানো, আমি তোমার ব্রেনে টেস্ট করছি। এটা তোমার ব্রেনে টেস্ট করলো, ঠিক আছে তো। বা তোর পরীক্ষা দিয়ে দেবে 50%, চিন্তা নেই। হয় 30% দেবে, আর নাহলে কত পার্সেন্ট দেবে বলেছিলাম বল, 30.9 দেবে। হয় 30 দেবে না 30.9 দেবে। আমি লজিকও বুঝলাম 30 মানে কি, 30.9 মানে কি। 30% মানে হচ্ছে নর্মাল ট্যাক্সের। এবার 30-র উপর কি হয় বলতো, হেলথ এন্ড এডুকেশন সেস হয় 4%। 34% করলে কত হয়, ঠিক আছে, 34% করলে কত হয় না, 34% করলে হয় 1.2, তারপর 31.2। আর তোর বইতে কখনো কখনো 30.9 লেখা আছে, কখনো কখনো 31.2 লেখা থাকবে, কোনো ব্যাপার নেই। 30 লেখা থাকতে পারে, 30.9 লেখা থাকতে পারে, 31.2 লেখা, দেখতে পাচ্ছি কোনো, যেটা থাকবে সেটাই করে দেবে। বাট এখানে কি করবে, এখানে 30% করে দেবো, ঠিক আছে। কত হবে, ওই 1,01,500। দেখ না, এই যে টাকাটা পেয়েছি কত টাকা, 70 টাকার সমান। তাহলে 100 সমান 1,01,500 ইন্টু 100/100, বুঝে গেল। ডিভিডেন্ড ফ্রম স্টারলাইট লিমিটেড। এবার হচ্ছে প্রশ্ন হলো, এখন তুই তো নাও জানতে পারিস স্টারলাইট কোন কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি না ফরেন কোম্পানি। দেখ না, ইন্ডিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পেলে ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়? ইন্ডিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পেলে ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। ফরেন কোম্পানিতে ডিভিডেন্ড পেলে ট্যাক্স দিতে হবে কি দিতে হবে? আমার জানার দরকার নেই কম। বুঝতে পারলি নাকি বললাম? আরে তুই ইন্ডিয়ান কোম্পানি থেকেও ট্যাক্স দিতে হবে, ফরেন কোম্পানি থেকেও ট্যাক্স দিতে হবে। তুই লিখে দিবি ডিভিডেন্ড ফ্রম স্টারলাইট লিমিটেড, ঠিক আছে, 800 টাকা ট্যাক্সেবল। ইন্ডিয়ান হোক আর ফরেন হোক, ট্যাক্সেবল, ট্যাক্স দিতেই হবে। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইউটিআই থেকে ডিভিডেন্ড পেলে এটাও ট্যাক্স দিতে হবে, ব্যাস শেষ। এই তো আদার্স হচ্ছে এখানে আমি কি কোনো পয়েন্ট অমিট করে গেছি, মানে আমি পাইনি এমন কোনো পয়েন্ট আছে? হ্যাঁ, একটা পয়েন্ট পাইনি আমি, এই অঙ্কে আমি একটা পয়েন্ট পাই, একটা ফ্যামিলি পেনশন পাইনি আমি, এই অঙ্কে ফ্যামিলি পেনশন পাই। আমি বললাম একটা অঙ্কের মধ্যে পুরো কি কভার করা গেল, এই অঙ্কে ফ্যামিলি পেনশন পাইনি আমি, ঠিক আছে তো, ঠিক আছে, অসুবিধা কথা। অঙ্কটা করি, মোটামুটি বুঝতে পারলি তো। লেখ প্রত্যেকে লেখ, প্রত্যেকে লেখ। অ্যামাউন্ট একটা ঘর করলে ওই উপরে লেখ। কি লিখতে হবে, উপরের গল্প লেখার জন্য 1 নাম্বার, লিখে নিয়েছিস তো গল্পটা? তো লেখ, আমি বলছি লেখ কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনভার্টেড মধ্যে লিখবে, ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ঠিক আছে। অফ কার করছি বল, অফ নাম কি ছিল ভদ্রলোকের? সঞ্জিত। লেখ অফ মিস্টার, মিস্টার দিবি, মিস্টার বসবি নামে রাখবে, অফ মিস্টার সঞ্জিত, ঠিক আছে তো। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার কত আমাদের বল, 2024-25। রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার কত বল, অ্যাটলিস্ট লিখিস পরীক্ষা হলে গিয়ে। আর এই চ্যাপ্টারে না চেষ্টা করবি, চেষ্টা না মানে তোকে 4.5 তুলতেই হবে, একদম সোজা যাবে, আমি বলছি একদম, মানে আমি যা পড়ি যে এর বাইরে একটা পয়েন্টও আসবে, এটা তো গ্যারান্টি। প্রথমে কি লেখা ছিল বল, লেখা একটা করে লেখ, ডিরেক্টর মিটিং ফিস লেখ। কত টাকা, 10,000 টাকা। তারপর কি বলছে, এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড, পুরো কথাটা লিখবি, হ্যাঁ, এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড ইন ব্যাঙ্গালোর। এগ্রিকালচার ইনকাম ফ্রম ল্যান্ড ইন ব্যাঙ্গালোর, ঠিক আছে। এটা কি ড্যাশ হলো, কেন ড্যাশ হলো বুঝতে পারছিস? কারণ এটা হচ্ছে এক্সেমটেড, ব্যাকে লিখে রাখ এক্সেমটেড, এটা এক্সেমটেড, মানে ভারত সরকার ট্যাক্স নেয় না। এগ্রিকালচার ইনকাম করলে আমার দেশে যদি এগ্রিকালচার কিছু নেই এমন কিছু দেখতে হবে না, কোশ্চেন এটা ছিল দেখে দেখে পুরো লিখে ব্যাকেটে লিখে দেবে এক্সেমটেড। কারণ কৃষি আয়, ভারতবর্ষে যদি তুমি কৃষি কাজ করো সেখান থেকে যদি আয় হয় ভারত সরকারের উপর ট্যাক্স নেবে। তুমি দেশের ভালো করেছো, ঠিক আছে, দেশের ভালো কাজ করছো, ট্যাক্স নেবে না। নেক্সট কি বলেছে, লিখবি এগ্রিকালচার ইনকাম ফ্রম পাকিস্তান, লিখ এগ্রিকালচার ইনকাম ফ্রম পাকিস্তান,
ঠিক আছে, এগ্রিকালচার ইনকাম ফ্রম পাকিস্তান কত? 30,000 টাকা, লিখে দেবো ট্যাক্সেবল। তারপর কি বলে যে এবার সব কটা ইন্টারেস্ট, এই অঙ্কটা কেমন চুজ করে জানিস, সব কটা ইন্টারেস্ট দিয়েছে, মানে বিভিন্ন রকম ইন্টারেস্ট দিলে কি হতে পারে, লেখ এক একটা করে লিখবি। হ্যাঁ, প্রথমে লিখবি ইন্টারেস্ট রিসিভড অন ফিক্সড ডিপোজিট। কত টাকা দিয়েছে ইন্টারেস্ট রিসিভড অন ফিক্সড ডিপোজিট বল? 19,580 টাকা দিয়েছে, বুঝতে পারবি, বুঝতে আসলে জিজ্ঞাসা করবি। হ্যাঁ, 19,580 দিয়েছে, ঠিক আছে, 19,580। এবার কি বলেছিল কোশ্চেনটা পর, বলেছিল 11% টিডিএস কাটছে, কত পার্সেন্ট টিডিএস কাটছে? 11%। তার মানে 11, তুই ভাব, এই মতো বললাম 100 টাকা তোর ইনকাম, তার থেকে সরকার 11 টাকা কেটে নিল, তাহলে হাতে পেলি কত বল? 89। কত পেলি বল? 89। তার মানে এটাই তো 89-এর সমান, তাহলে 100 সমান কত? ক্যালকুলেটার নেই, ক্যালকুলেটার বল কত হচ্ছে, ক্যালকুলেটার বল কত হচ্ছে? 22,000 টাকা। তারপর কি বলেছে? ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, লাইক ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত টাকা দিয়েছে বল? 12,000 টাকা গ্রস দিয়েছে, ঠিক আছে। তো যদি নেট বলতো তাহলে তুমি গ্রসে কনভার্ট করতে হতো, কখনো কোনো কোশ্চেনে ব্যাকে যদি নেট লেখা থাকে ওটাকে গ্রসে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু ওই পার্টটার নাম্বার কেটে দেবে। নেট থাকলে গ্রসে কনভার্ট করতেই হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো কিচ্ছু নেই তোর পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিচ্ছু দেবে না, আমি তো নর্মাল বলছি, সাবলেটটা ভালো করে রাখ, ঠিক আছে। তো ফ্যামিলি পেনশনটা ভালো করে রাখ, আর লটারি, এই 3টে পয়েন্ট করে রাখলি মোটামুটি 3টে পয়েন্টের মধ্যে পরীক্ষায় আসে। এই 3টে পয়েন্টকে বলা হয় টাফ পয়েন্ট, আর কোনো কিছু সমস্যা নেই, এই 3টে পয়েন্ট। তারপর কি বলেছিল বল? বলেছিল ইন্টারেস্ট অন পোস্ট অফিস, লাইক ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা লিখবো? নীল হবে, কারণ বুঝতে পারলি এটা এক্সেমটেড কেন হয়। হ্যাঁ, লিখে দিচ্ছি, লিখে রাখ, ব্যাকেটে লিখ এক্সেমটেড, ব্যাকেটে লিখবি কিন্তু, হ্যাঁ অবশ্যই লিখবি ব্যাকেটে, লেখ ব্যাকেটে লেখ ইন্টার এক্সেমটেড, ঠিক আছে। ব্যাকেটে লিখবি, কি লিখবি বল? এক্সেমটেড। শুধু এক্সেমটেড লিখলে হবে না, কত টাকা অব্দি এক্সেমটেড? 3,500 টাকা। লিখবি এক্সেমটেড আপ টু রুপিস 3,500, এই কথা লিখবি, আপ টু রুপিস 3,500, হয়ে গেল। বুঝতে পারলি তো? সোজা। মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সবচেয়ে সোজা চ্যাপ্টার কোনটা কস্ট ট্যাক্সের, সবচেয়ে সোজা চ্যাপ্টার এটা, সবচেয়ে সোজা চ্যাপ্টার এটাই রিয়েলি, মানে এই চ্যাপ্টারে অত বেশি খাটনি নেই, অন্যান্য চ্যাপ্টারে তবু হাউস ওয়ার্ডে অনেকটা টাইম দিতে হবে, তুই লেবার বল, ও স্টোর লেবার টাইম দিতে হবে, কিন্তু এখানে কিন্তু অতটা ব্যাপার নেই, ইজি অঙ্ক। আচ্ছা, হয়ে গেল ইন্টারন্যাশনাল পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। তারপর লিখ ইন্টারন্যাশনাল পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এটাও কিন্তু এক্সেমটেড, লাইক ইন্টারেস্ট অন পাবলিক প্রভিডেন্ট ফান্ড মানে পিপিএফ, এটা এক্সেমটেড, ঠিক আছে। নেক্সট কি বলেছে পর? ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, লাইক এটা ফুললি ট্যাক্সেবল, তাই তো? কত টাকা ছিল বল? ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 13,000 টাকা, বসিয়ে দিবি, দেখে দেখে। তারপর কি বলেছে? হ্যাঁ, রেন্ট ফ্রম সাবলেটিং, লাইক সাবলেট হাউস, লাইক রেন্ট ফ্রম সাবলেটিং হাউস, কি লিখলাম? রেন্ট ফ্রম সাবলেটিং হাউস, কত টাকা দিয়েছে বল? 3,000 টাকা করে ভাড়া পাচ্ছি, 3,000 ইন্টু 12, 36,000 টাকা। এটা বাইরে লিখবি, টাকার ঘরে লিখবি না, ইনার যাকে বলা হয়, ইনারে লিখবি 36,000, ঠিক আছে। এর থেকে খরচা বাদ দিবি। খরচা কি ছিল? রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে জানিস তো? বাড়ির মালিক, বাড়ির মালিককে রেন্ট পে করবে, লাইক রেন্ট পেড টু ল্যান্ডলর্ড। কত টাকা ল্যান্ডলর্ডকে পে করেছি বল? 2,000 টাকা করে 12 মাস, 24,000 টাকা। তাহলে 36 থেকে 24,000 টাকা বাদ দিলে কত হচ্ছে? 12,000 টাকা, এটাও হয়ে গেল। আর কি ছিল? লটারি রিসিপ্ট, লটারি রিসিপ্ট, লটারি লিখবি, লটারি রিসিপ্ট,
ব্যাকেটে একটা কথা বলেছে, মানে ওরা আফটার ট্যাক্স বলে, বুঝিস তো, মানে ট্যাক্স দেওয়ার পর তুই লটারি লটারি কেটেছিস, লটারি কেটে টাকা জিতেছিস, প্রাইজ জিতেছিস, ঠিক আছে? প্রাইজ জিতলে কি হয়, সরকার ট্যাক্স কাটলে, সরকার ট্যাক্স কেটে তোর অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে সেটা বলছে। যখনই আফটার ট্যাক্স বলে তার মানে এটা। তোর অ্যাকাউন্টে ঢুকেছে কত টাকা বল, 1,01,500, কিন্তু আদৌ কিন্তু এই টাকাটা কামিয়েছি জিতেছি না স্যার, আমি আরো বেশি জিতেছি, কিন্তু আমার সরকার ট্যাক্স কেটে কত টাকা, কত বছর ট্যাক্স কাটে সরকার লটারি থেকে, 30%। তার মানে তুই কত টাকা পেয়েছিস, 100 টাকার মধ্যে সরকার 30 টাকা কেটে নিয়ে যেতে, পেয়েছিস 70 টাকা। তাহলে 1,01,500 ডিভাইডেড বাই 70 ইন্টু 100 কত হচ্ছে, করে দেখ, করে দেখ কত হচ্ছে, করেছিস? কত হচ্ছে দেখ, 1,01,500 ইন্টু 100/70 করে কত হলো? ঠিক আছে, নেক্সট চলে আয়। আর দুটো পয়েন্ট আছে, ডিভিডেন্ড ফ্রম স্টারলাইট লিমিটেড 800 টাকা, লেখ। এটা চলে আসে ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পা বা ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পা, যেখান দিয়ে ডিভিডেন্ড পা না কেন ট্যাক্সেবল, ঠিক আছে? তাহলে কি লিখবো বল, ডিভিডেন্ড ফ্রম স্টারলাইট লিমিটেড কত টাকা বলেছে বল, 800 টাকা। নেক্সট লাস্ট পয়েন্ট, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইউটিআই, লেখ, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইউটিআই, ইউটিআই থেকে তুই ডিভিডেন্ড পাচ্ছিস, এটাও ট্যাক্সেবল। হ্যাঁ, তাহলে শেষ, একজন যোগ কর, তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। যেটা বেরোলো তাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্সেস। 2,64,800 টাকা। হুম, 2,64,800 টাকা এসে গেল, ঠিক আছে।